বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আমি এস এম সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ, অমৃতুল আলদী মহাবিদ্যালয়, বরিশাল। পূর্বের ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম পরিকল্পনা কি, পরিকল্পনার পদক্ষেপ সমূহ, বিস্তারিত বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেরও পরিকল্পনা চ্যাপ্টারেরই অর্থাৎ ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিকল্পনার প্রকারভেদ নিয়ে তোমাদের সাথে আজকের আলোচনা করব। বিষয়টি খুব গুরুত্ব সহকারে তোমরা শুনবে, কারণ এখান থেকে তোমাদের কলেজ থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন আসেই। সৃজনশীল প্রশ্ন আসে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সে প্রশ্নগুলোও আসে, এবং বহু নির্বাচনী কোশ্চেনও তোমাদের এখান থেকে বেশিরভাগই হয়, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের আসেই আমরা পরিকল্পনা থেকে পরিকল্পনার প্রকারভেদ কি পেয়ে আলোচনা প্রসঙ্গে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানেই পরিকল্পনা প্রণয়ন একটি জটিল এবং কঠিন বিষয়, কারণ পরিকল্পনা প্রণয়নের অবস্থা, ঘটনা, বিষয়, উৎপত্তি, প্রকৃতি, ব্যবহার, সময় নানাবিধ দিক বিবেচনা করে সর্বোপরি কৌশল এর উপর ভিত্তি করে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে বিভিন্ন রকম পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সুতরাং তার ব্যবহার বিধি, আকার, আয়তন এর উপর ভিত্তি করেই পরিকল্পনা বিভিন্ন প্রকার হয়ে থাকে। নিম্নে পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করা হইল। প্রকৃতিভেদে পরিকল্পনা তিন প্রকার, যেমন লক্ষ্য, একার্থক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা। এছাড়াও বিশ্বায়নের যুগে সমাজ পরিবর্তনশীল, সেই সাথে সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্যের উপর, প্রতিষ্ঠানের আকার আকৃতি উপর নির্ভর করে আরও একটি পরিকল্পনা আমরা যোগ করতে পারি, সেটি হলো ঘটনা সাপেক্ষে পরিকল্পনা। আসি আমরা প্রকৃতিভেদে পরিকল্পনা তিন প্রকার। এক নম্বর হচ্ছে লক্ষ্য, একার্থক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা। লক্ষ্য কি? আসি, ইংলিশে বলে গোল। এক কথায় আমরা বলতে পারি যে লক্ষ্য হলো পরিকল্পনার অবিব্রত ফলকে লক্ষ্য বলে। এখানেই মূলত আমরা শেষ করতে পারি না, কারণ এটার বিস্তারিত আলোচনার দাবিদার রাখে। যেমন লক্ষ্য মূলত একটি উদ্দেশ্য সুনির্দিষ্টকরণের সাথে সম্পৃক্ত। কোনো উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশ করতে হলে তাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। একে কেন্দ্র করে ব্যবস্থাপকীয় কার্যক্রম আবর্তিত হতে থাকে। যেমন একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। একটি কোম্পানি এই দুর্যোগের সময়, অর্থাৎ মহামারী, একটি করোনা পরিস্থিতি বিশ্বব্যাপী বিরাজ করতেছে। এক্ষেত্রে একটি নামি দামি কোম্পানি, মনে করো সিঙ্গার বাংলাদেশ, ধরে নাও একটি কোম্পানির নাম। এই কোম্পানি
স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্যগুলো আমদানি করবে। যেমন হ্যান্ড স্যানিটাইজার আছে, মাস্ক আছে, তারপর পিপি আছে, তারপর বিভিন্ন রকম মেশিন আছে, এগুলো বিদেশ থেকে আমদানি করবে। প্রশ্ন হলো এই প্রতিষ্ঠানের লক্ষ্যটা কি? প্রতিষ্ঠানের লক্ষ্য হলো যে 20% ব্যয় কমানো হবে। অন্যদিকে মুনাফার পরিমাণ কম করবে, অর্থাৎ আগে করত 15%, এখন করবে 10%। একদিকে ব্যয় কমাবে, অন্যদিকে মুনাফা কম করবে। এই ব্যয় কমানো এবং মুনাফা কমানো এর সাথে সামঞ্জস্য রেখে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য এই পণ্যগুলো বাজারে নিজস্ব পরিবহনের মাধ্যমে সাপ্লাই দিবে এবং বিশেষ করে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করাই এই কোম্পানির লক্ষ্য। অর্থাৎ এই লক্ষ্যকে কেন্দ্র করে তার অন্যান্য পণ্যসমূহ বাজারে একচাটিয়া অধিকার লাভ করবে। নিশ্চয়ই তোমরা লক্ষ্য কি বুঝতে পেরেছ। অথবা আরো উদাহরণের মাধ্যমে বলতে পারো, যেমন তুমি একটি পোশাক কারখানার মালিক, তুমি রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত। এখানে তুমি পণ্য রপ্তানি করবে। তোমার লক্ষ্য হলো যে স্বল্প মূল্যে পণ্য বাহির থেকে আমদানি করে তৈরিকৃত পোশাক বাহিরে রপ্তানি করা। এখানে তোমার মুনাফার পরিমাণ বেশি হবে। তাহলে তোমার লক্ষ্য হলো মুনাফার পরিমাণ বেশি হলেই তুমি শ্রমিক কর্মচারীদের ন্যায্য বেতন ভাতা পরিশোধ করতে পারবে এবং বিভিন্ন মৌসুমে তাদের বোনাস থেকে শুরু করে বিভিন্ন রকমের সিজনাল যে উৎসব বোনাসগুলো সেগুলো দেওয়া হয়েছে তোমার লক্ষ্য। এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা কি? আসলে নামই তার পরিচয়, অর্থাৎ সিঙ্গেল ইউজ প্ল্যান। নাম দিয়ে বোঝা যায় যে একার্থক পরিকল্পনাটা কি। অর্থাৎ নামই তার নিজস্ব পরিচয় বহন করে। যে পরিকল্পনা বিশেষ কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবেলার জন্য একবার ব্যবহার করার জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এই ধরনের পরিকল্পনা যে কোনো প্রতিষ্ঠানে বারবার ব্যবহার করা হয় না। এটি একটিমাত্র উদ্দেশ্য এবং বাস্তবায়নের জন্য প্রণয়ন করা হয়। এইরূপ পরিকল্পনা বিশেষ করে তার লক্ষ্য অর্জিত হওয়ার পরপরই এর কার্যক্রম শেষ হয়ে যায়। যেমন পরিকল্পনার এই একার্থক পরিকল্পনার ক্ষেত্রে তার উদ্দেশ্য অর্জন হলে এর কার্যকারিতা আর বিদ্যমান থাকে না। যেমন ধরে নাও, সরকার একটি বর্তমানের সাথে তাল মিলিয়ে একটি মেট্রো রেল অথবা ফ্লাইওভার নির্মাণ করবে। এক্ষেত্রে এই মেট্রো রেল এবং ফ্লাইওভার নির্মাণ করার সাথে সাথে, অর্থাৎ এটা বাস্তবায়নের সাথে সাথে এর কার্যক্রম বা কার্যকারিতা শেষ হয়ে গেল। এটাই মূলত হলো একার্থক পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীগণ, এরকম তোমরা অজস্র উদাহরণ দিতে পারবে। যেমন মনে করো, এই পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু হওয়ার সাথে সাথে
বাস্তবায়ন হওয়ার 2021 সাল অথবা 2022 সাল, এক্ষেত্রে পদ্মা সেতু বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু বাস্তবায়ন হওয়ার সাথে সাথে এর আর কোনো কার্যক্রম থাকবে না, এটাই একার্থক পরিকল্পনা। যেমন তোমাদের প্রত্যেক বছর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে, তোমরা শিক্ষা সফরে যাও, তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম মেলা হয়ে থাকে, অর্থাৎ ওই কার্যক্রম, ওই তোমার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অথবা শিক্ষা সফর অথবা এই বৈশাখী মেলা থেকে শুরু করে বিভিন্ন রকম মেলার আয়োজন করা হয়। ওর শেষ হওয়ার সাথে সাথেই এর আর কোনো কার্যকারিতা থাকে না বলেই এগুলোকে একার্থক পরিকল্পনা হিসেবে বিবেচিত করা হয়। সুতরাং এই একার্থক পরিকল্পনা বিশেষ করে বলা যায় এটি একটি ব্যয়বহুল, তাই সচরাচর এটি প্রতিষ্ঠানের জন্য কম প্রণীত হয়। তবে প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য, পূর্ববর্তী পরিকল্পনার কার্যাবলী প্রভৃতি বিষয় বিবেচনা করতে হয়। একার্থক পরিকল্পনা আবার কয়েক প্রকার হতে পারে, যেমন প্রধান কর্মসূচি, প্রকল্প, বিশেষ কর্মসূচি, বিশদ পরিকল্পনা, অর্থাৎ 4 প্রকার হতে পারে। একার্থক পরিকল্পনা কত প্রকার? 4 প্রকার। তাহলে কি কি আবার আমরা বলতে পারি? শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে শুনবে। যেমন প্রধান কর্মসূচি, প্রকল্প, বিশেষ কর্মসূচি, বিশদ পরিকল্পনা। আসো, প্রধান কর্মসূচি কি? প্রতিষ্ঠানের কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য একাধিক কাজ সম্পাদনের প্রয়োজনে তুলনামূলকভাবে যে বড় আকারের পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে প্রধান কর্মসূচি বলা হয়। যেমন টিকাদান কর্মসূচি, পানিতে আর্সেনিক দূষণ রোধ ইত্যাদি। এছাড়াও রয়েছে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, প্রয়োজনীয় সংখ্যক সেতু নির্মাণ ইত্যাদি। আসো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদাহরণের সাহায্যে যদি ব্যাখ্যা করি তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে বলে আমি বিশ্বাস করি। ধরো, একটি প্রতিষ্ঠানের ওয়ার্কিং আওয়ার অর্থাৎ শ্রম ঘন্টা কমিয়ে আনতে হবে। এই জন্য তুমি একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ হাতে নিয়েছো। ধরে নাও ওই প্রতিষ্ঠানের মালিক তুমি। এখন যে কাজটি আগে 16 ঘন্টায় বাস্তবায়ন করতে, সেটি এখন 10 ঘন্টায় কাজটি বাস্তবায়ন করবে। তাহলে কিভাবে করবে তুমি? তাহলে তোমার কিছু পরিবর্তন আনতে হবে। কিভাবে পরিবর্তন করবে? যেমন তুমি যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে। যন্ত্রপাতি কিভাবে করবে? কোন যন্ত্রপাতি আনবে? কোন দেশ থেকে আনবে? কিভাবে আনবে? কিভাবে কার্য সম্পাদিত করবে? নতুন যন্ত্রপাতির সাথে আবার পুরনো যন্ত্রপাতি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে? যন্ত্রপাতি চালানোর জন্য নিযুক্ত এক্সপার্ট অর্থাৎ দক্ষ ব্যক্তিবর্গ লাগবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে ইত্যাদি। এই যে তোমাদের ছোট ছোট পরিকল্পনাগুলো হাতে নিলে, এই ছোট ছোট পরিকল্পনাগুলোকে যখন একত্রিত করবে, অর্থাৎ এই সামগ্রিক ছোট ছোট পরিকল্পনার সমষ্টিগত রূপ হলো কে? কর্মসূচি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
এই কর্মসূচি সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। যেমন তোমরা আগেই বলেছি, বিভিন্ন উদাহরণ দিতে পারো। যেমন প্রত্যেক বছর সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এই টিকাদান কর্মসূচির আরো অনেকগুলো ছোট ছোট পরিকল্পনা হাতে নিয়ে থাকে। অর্থাৎ এই অনেকগুলো পরিকল্পনার সমষ্টিগত রূপ হলো কর্মসূচি। আসো, প্রকল্প কি? তোমরা এই প্রকল্প সম্পর্কে অনেকেই জানো, তোমরা নামও শুনেছো। তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পরিবারের কোনো লোকজন চাকরি করলে সেখানে প্রায় বলে থাকে প্রজেক্ট। ইংলিশে বলে কি? প্রজেক্ট। তাহলে প্রজেক্ট হলো প্রকল্প। তাহলে প্রকল্প হলো কর্মসূচির অধীনে নির্দিষ্ট সময় একটি কাজ সম্পাদনের পরিকল্পনা। এতে নির্দিষ্ট সময়সীমা, অর্থের সাহায্যে প্রথম থেকে ধারাবাহিকভাবে কাজ শুরু করে শেষ করা হয়ে থাকে। যেমন টিকাদান কর্মসূচিতে প্রথমে পোলিও রোগের টিকা দেওয়া হলো একটি প্রকল্প। অর্থাৎ একটি উদাহরণের সাহায্যে আমরা আরো ভালো ব্যাখ্যা করতে পারবো। বিশেষ করে যেমন বন্যা কবলিত এলাকায়, বিশেষ করে সমুদ্র নিকটবর্তী খাবার পানিতে আর্সেনিক দূষণ প্রতিরোধের জন্য একটি কর্মসূচি হাতে নেওয়া হলো। এতে প্রথমত আর্সেনিক দূষিত টিউবওয়েল সমূহ চিহ্নিত করা একটি পদক্ষেপ। কতদিনের মধ্যে কতটা সময় এটি করা হবে তা নির্ধারণকে একটি প্রকল্প হিসাবে চিহ্নিত করা যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আর্সেনিক কর্মসূচি একটি বড় ধরনের কর্মসূচি। এখন এটি কতদিনে করা হবে এই ধরনের সময় নির্ধারণ করা দেওয়াকে বলা হয় প্রকল্প। অর্থাৎ এই বিষয়ে কি করা যায়, তা কতদিনে করা সম্ভব, এটি হলো দ্বিতীয় পদক্ষেপ। মূলত এটি একই কর্মসূচির আওতায় আরেকটি প্রকল্প। ধরে নাও তুমি খাবার পানি আর্সেনিক মুক্ত রাখার জন্য জন সচেতনতা সৃষ্টি তৃতীয় প্রকল্প হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ব্যাপক ধারণা পেয়েছো। এরপরে আসো বিশেষ কর্মসূচি, স্পেশাল প্রোগ্রাম। অর্থাৎ হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য একটি কাজ সম্পাদনের পরিকল্পনা। যে পরিকল্পনা নেওয়া হয় তাকে বিশেষ কর্মসূচি বলে। যেমন তুমি একটি উৎপাদনশীল কোম্পানির মালিক। সেখানে তুমি তোমার কর্মচারীদের নির্দেশ দিলে যে আগামী 15 দিনের মধ্যে আমাকে 5000 ইউনিট পণ্য উৎপাদনের কাজ শুরু করবে। কিন্তু কিছুদিন পরেই একটি গুরুত্বপূর্ণ মেশিন অকেজ হয়ে পড়ল। এই অবস্থায় তোমার উৎপাদন ব্যবস্থাপককে একটি মেশিন ভাড়া নিয়ে উৎপাদন কার্যক্রম চালু করার জন্য নির্দেশ দিলে তার এই ভাড়া নেওয়ার যে পরিকল্পনা, মূলত এটিই হলো বিশেষ কর্মসূচি। নিশ্চয়ই তোমরা বিশেষ কর্মসূচি সম্পর্কে বুঝতে পেরেছো। আসি তারপরে বিশদ পরিকল্পনা।
কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ নেওয়া হয় তাকে বিশদ পরিকল্পনা বলে। এ জাতীয় পরিকল্পনার উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপ চিন্তা করে সঠিক পদক্ষেপটি নিতে হয়। যেমন 2021 সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশকে পরিণত করতে হলে সরকারকে অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। অনেকগুলো পদক্ষেপ, বিশেষ করে 8টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 8টি পদক্ষেপগুলো ছোট ছোট আকারে বাস্তবায়ন করতে হবে। এই ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করে যখন একটি বাস্তবে রূপান্তর করবে, অর্থাৎ এটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, তখন এটিকে বিশদ পরিকল্পনা বলা হয়ে থাকে। যেমন ধরে নাও আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশকে 100% শিক্ষিত জনগোষ্ঠীতে রূপান্তর করা হবে। এক্ষেত্রে সরকার শিক্ষা মন্ত্রণালয় সহ আরো সহযোগী মন্ত্রণালয়গুলো একত্রিত করে অনেকগুলো পরিকল্পনা হাতে নিল। যেমন এই তোমাদের অনলাইন ক্লাস পদ্ধতি হতে পারে, তোমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস পদ্ধতি হতে পারে, তোমাদের ট্রেনিং প্রোগ্রাম, এই রকমের অজস্র ছোট ছোট পরিকল্পনা শিক্ষা বিষয়ক, সহায়ক, গবেষণাধর্মী বিষয়, এরকমের অর্থনৈতিক ক্ষেত্রে বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দকরণ, তোমাদের সরকার তোমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেখাপড়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া, এই ধরনের নানাবিধ পরিকল্পনা হাতে নেওয়ার যদি লক্ষ্য অর্জন, অর্থাৎ 2050 সালের মধ্যে 100% শিক্ষিত জনগোষ্ঠীতে রূপান্তর করতে পারে, তাহলে এটি হবে বিশদ পরিকল্পনা। আরেকটি রয়েছে তোমাদের স্থায়ী পরিকল্পনা। আসো আমরা স্থায়ী পরিকল্পনা কি? যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার প্রণীত হয়, একই ধরনের সমস্যা সমাধানে বারবার ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে। অর্থাৎ নতুন কোনো পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি না হলে এই পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন হয় না। সুতরাং পরিকল্পনা ব্যবস্থাপকদের কাজের চাপ কমায়, অর্থ ও সময় বাঁচায়। কর্মীরা একই পরিকল্পনার আওতায় বারবার কাজ করে বলে তাদের ভুলের সম্ভাবনা কম থাকে, দক্ষতা বৃদ্ধি পায়। বিশেষ করে প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, অসন্তোষ দূরীকরণ হয় এবং বিশেষ করে তারা চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠান পরিবর্তন করে না, তারা প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে। তাই প্রতিষ্ঠানের যে কাজ বারবার করতে হয় তার জন্য একবার পরিকল্পনা তৈরি করে বিভিন্ন সময় পুনঃ ব্যবহার করা হয়, অর্থাৎ বারবার ব্যবহার করা হয়। স্থায়ী পরিকল্পনার বিশেষ করে বিশেষত্ব হলো পরিস্থিতি সমস্যা তৈরি না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকে। যেমন কতগুলো উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন বাংলাদেশের সংবিধান,
বাংলাদেশের সংবিধান তোমরা জানো 1972 সালে এটি রচিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময় এখনো ধারাবাহিকভাবে চলতেছে, কিন্তু সময়ের প্রয়োজনে, জনগণের স্বার্থের প্রয়োজনে বা দেশের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হলে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে এটিকে পরিবর্তন করতে হয়। সুতরাং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অর্থাৎ স্থায়ী পরিকল্পনা হলো দীর্ঘমেয়াদের জন্য এটা তৈরি করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে যেমন তোমাদের ক্লাস রুটিন বৎসরব্যাপী চলতে থাকে বা কয়েক বৎসর চলতে থাকে। যদি নতুন কোনো সমস্যা তৈরি না হয় তাহলে একই রুটিনে ধারাবাহিকভাবে চলতে থাকে। যেমন তোমাদের ভর্তি পদ্ধতি, নতুন কোনো সমস্যা তৈরি না হলে একইভাবে চলতেছে। তারপর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি। সর্বশেষে আমরা বলতে পারি স্থায়ী পরিকল্পনা হলো পুনরাবৃত্তিকর পরিস্থিতিতে ব্যবহারের জন্য গৃহীত অগ্রিম সিদ্ধান্ত। সুতরাং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনা ব্যবস্থাপনার কাজকে অত্যন্ত সহজতর করে দেয়। স্থায়ী পরিকল্পনা কয়েক প্রকার হতে পারে, বিশেষ করে 5 প্রকার: নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, বিধি। আসো নীতি কি? বিশেষ করে তোমাদের ব্যবস্থাপনার হেনরি ফেওলের নীতি যখন তোমরা পড়েছো তখন নীতি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখো তোমাদের স্মরণ আছে কিনা। তারপর আমি তোমাদের স্মরণ করিয়ে দেই, যেমন নীতি হলো কতগুলো আদর্শের সমষ্টি, একটি দিক নির্দেশনা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য কতগুলো কার্যক্রম বা পদ্ধতি অনুসরণ করা হয়। এই জন্য এটি একটি দিক নির্দেশনার স্বরূপ বলা হয়ে থাকে। আসো আমরা স্থায়ী পরিকল্পনার নীতি কি। কোনো কার্য সম্পাদনের জন্য সাধারণ আদর্শ বা নির্দেশিকাকে নীতি বলে, অর্থাৎ গাইডলাইন যেটাকে। এটি কাজ সম্পাদন বা সিদ্ধান্ত নেওয়াকে প্রভাবিত করে। যেমন একটি প্রতিষ্ঠানকে পদোন্নতি দেওয়া হবে, প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে। এখন সেটার নীতি কি হতে পারে? এখন হতে পারে যেমন জ্যেষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ বয়সের ভিত্তিতে, হতে পারে যোগ্যতার ভিত্তিতে, অথবা দুটোর ভিত্তিতেই হতে পারে। এখন এটার ভিতরে কোন নীতিটি তুমি বাস্তবায়ন করবে? সুতরাং এই যে কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে এই ধরনের একটি বিষয়কে প্রাধান্য দেওয়া কে বলা হয় নীতি। বা এটিকে প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে নিয়োগ দেবে, উচ্চ স্তরের কর্মকর্তা বৃন্দ এটি সিদ্ধান্ত নিয়ে থাকবে। আসো অন্য আরো উদাহরণ দিতে পারি। যেমন তোমাদের একটি প্রতিষ্ঠানে বিক্রয় কার্যক্রম চালু রয়েছে, বিক্রয়ের নীতি। বিক্রয়ের নীতি অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্ধান্ত দিলেন যে নগদে সমস্ত পণ্য বিক্রি করা হবে, কোনো বাকিতে বিক্রি করা হবে না। এটা হলো নীতি। এ ধরনের অজস্র নীতি বলা যায়। সর্বোপরি আমরা বলতে পারি যে নীতির মধ্যে সংগঠন পরিচালনা সার্বিক দিক নির্দেশনাই হলো নীতি। নীতি ব্যতীত প্রতিষ্ঠানের শৃঙ্খলা আসে না। নীতি লিখিত এবং মৌখিক উভয় হতে পারে, তবে লিখিত হওয়াই বাঞ্ছনীয়। কারণ লিখিত
রূপ সকলের নিকট গ্রহণযোগ্য, এমনকি সমস্যা তৈরি হলে সমাধানের জন্য আদালতে শরণাপন্ন হলেও লিখিত রূপটি আদালতের কাছে গ্রহণযোগ্য। আসো কার্য প্রক্রিয়া বা কার্য পদ্ধতি। কোনো কার্য সম্পাদনের জন্য যেসব যুক্তিসম্মত ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করতে হয় সেগুলোকে কার্য প্রক্রিয়া বলে। প্রতিটি কাজ সম্পাদনের কতগুলো ধারাবাহিক কার্য পর্যায়ক্রমে হয়ে থাকে। এগুলো বিশেষ করে পরস্পর সম্পর্কযুক্ত। এসব কার্যক্রম পূর্ব হতে নির্ধারিত থাকে বিধায় সকল পদক্ষেপ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে কাজটি সম্পাদিত হয়ে থাকে। যেমন তুমি একটি কোম্পানির মালিক, সেখানে তুমি কিছু লোক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবে। এখন এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কতগুলো ধারাবাহিক বা কার্য প্রক্রিয়া তোমাকে অনুসরণ করতে হবে। যেমন প্রথমত তোমার সিদ্ধান্ত নিতে হবে কোন বিভাগে কতজন লোক প্রয়োজন হবে। দুই নম্বর হচ্ছে আবেদনপত্র গ্রহণ করতে হবে। এখন এই আবেদনপত্র গ্রহণ করার আগেই তোমাকে বিজ্ঞাপন দিতে হবে। আর এই বিজ্ঞাপনটি কোন মাধ্যম ব্যবহার করবে? বিভিন্ন মাধ্যম আছে, টিভি আছে, বিভিন্ন পেপার পত্রিকা আছে, আঞ্চলিক, তারপর জাতীয় পত্রিকা। কোন ধরনের পত্রিকায় বিজ্ঞাপন দিবে, অথবা মৌখিক বিজ্ঞাপন, অথবা তোমার আত্মীয় স্বজনের মাধ্যমে বিজ্ঞাপন, এরকমের অনেকগুলো বিজ্ঞাপনের মাধ্যম তুমি ব্যবহার করতে পারো। ব্যবহার করার পরে তুমি আবেদনপত্র গ্রহণ করবে। আবেদনপত্র গ্রহণ করার পর তোমার যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে কোনগুলো গ্রহণ করবে, কোনগুলো বাদ দিবে। তারপর তুমি লিখিত পরীক্ষা নিতে পারো। লিখিত পরীক্ষার পরে তুমি মৌখিক পরীক্ষা নিবে। মৌখিক পরীক্ষা নেওয়ার পরে তুমি মনস্তাত্ত্বিক পরীক্ষা নিতে পারো। এই মনস্তাত্ত্বিক পরীক্ষা হচ্ছে সাইকোলজিক্যাল টার্ম, অর্থাৎ যাকে তুমি নিয়োগ দেবা তাকে সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার কোন দিকে কাজের যোগ প্রবণতা বেশি সেটা অনুসরণ করতে হবে। তারপরে তোমার প্রাথমিক নির্বাচন। প্রাথমিক নির্বাচন করতে হবে। তারপরে তোমার রেফারেন্স নিতে হবে, স্বাস্থ্য পরীক্ষা নিতে হবে, তারপরে চূড়ান্ত মনোনয়ন দিবে। এই যে তোমার আবেদনপত্র নেওয়া থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত যতগুলো কার্যক্রম অনুসরণ করতে হয়, এই অনুসরণের সমষ্টিকে বলা হয় প্রক্রিয়া। আসো পদ্ধতি। কার্য সম্পাদনের সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে পদ্ধতি, অর্থাৎ প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ কিভাবে সম্পাদন করা হবে সে পন্থাটি নির্ধারণ করাই হলো পদ্ধতি। কার্যক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের উপর হেনরি ফেওল এবং এফ.ডব্লিউ. টেইলর বিশেষ জোর দিয়েছেন। বিশেষ করে এফ.ডব্লিউ. টেইলর তিনি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ উৎকৃষ্ট পদ্ধতি নির্ধারণের যথাযথ বিশ্লেষণ, গবেষণা এবং সংগতি রেখে কাজ পরিচালনা করতে হয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে আবার ব্যাখ্যা করতে পারো।
যেমন আগের প্রক্রিয়ায় উদাহরণ দিয়েছিলাম একটি নিয়োগ পদ্ধতি। এখন এই নিয়োগ পদ্ধতি তুমি কর্মী নির্বাচনের ক্ষেত্রে দুটো শর্ত জুড়ে দিতে পারো। একটি হলো বিশেষ করে লিখিত পরীক্ষা, অন্যটি হলো মৌখিক পরীক্ষা। এখন তুমি যদি মনে করো প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করবে, তাহলে তুমি মৌখিক পরীক্ষার মাধ্যমে তুমি তোমার প্রতিষ্ঠানে লোক নিয়োগ দিতে পারো। এটা হলো একটি পদ্ধতি। তারপরে আসো কৌশল। পরিবর্তিত পরিস্থিতির আলোকে প্রতিযোগী প্রতিষ্ঠানের নেওয়া পরিকল্পনাকে কিভাবে মোকাবিলা করবে, সেজন্য পূর্ব নির্ধারিত নীতিকে কৌশল বলে। এখানে প্রতিযোগিতামূলক পরিকল্পনাও বলা হয়ে থাকে। এই পদ্ধতির অধীনে একক বা স্বতন্ত্র কাজ থাকে। উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির নীতিকে কৌশল বলা হয়। বিশেষ করে আরো উদাহরণ দিলে তোমাদের আরো পরিষ্কার হবে। যেমন তুমি একটি কোম্পানির মালিক, তুমি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করো, সেখানে বাজারে বিক্রি করো এবং দেশীয় থেকে আন্তর্জাতিক মার্কেট পর্যন্ত তোমার কোম্পানির প্রচার প্রচারণা এবং বিক্রয় কার্যক্রম বিস্তৃত। সুতরাং তোমার মনে রাখতে হবে, তোমার অন্য কোম্পানিও তোমার একই ধরনের পণ্য উৎপাদন করে এবং সেও একই পদ্ধতিতে মার্কেটে তার পণ্য সামগ্রী বাজারজাতকরণ করতেছে। সেখানে ওই মার্কেটে টিকে থাকতে হলে তোমাকে কি করতে হবে? সেখানে তোমাকে হঠাৎ করেই তোমার একটি কৌশল অবলম্বন করতে হবে। যেমন একটি কিনলে একটি পণ্য ফ্রি, অথবা 20% ক্যাশব্যাক অর্থাৎ নগদ ফেরত। একটি যদি পণ্যের দাম হয় 200 টাকা, তাহলে তুমি তাকে 40 টাকা ফেরত দিবে। এরকমের তোমার অজস্র নীতি রয়েছে যে একটি পণ্য কিনলে অন্য একটি পণ্য ফ্রি। তারপর তুমি পণ্য সম্পর্কে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারো। এই ধরনের নানাবিধ কৌশল অবলম্বন করে তোমার প্রতিযোগিতামূলক মার্কেটে তোমার টিকে থাকতে হবে। এটাই মূলত কৌশল। তারপর বিধি। বিধি মূলত নিয়ম কানুন, আইন কানুন, অর্থাৎ আগে থেকেই তোমার কিছু নিয়ম নীতিমালা, নিজস্ব কিছু নিয়ম কানুন, বিধিনিষেধ অনুসরণ করে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত করতে হয়। তাই হলো বিধি। যেমন বিশেষ করে অফিসে ধূমপান নিষেধ। তোমার 9টায় অফিসে কর্মস্থলে আসতে হবে, 5টায় যেতে হবে। এটা তোমার একটি নীতি। অথবা তোমার অফিসে লাঞ্চের সময় 30 মিনিট নির্ধারণ করা হলো। এরকমের অসংখ্য নিয়ম রুলস থেকে থাকে। যেমন তুমি অফিসের বা তোমার কোম্পানির বা তোমার প্রতিষ্ঠানের একটি ইউনিফর্ম থাকতে হবে, সেখানে সকলকে তোমার ফিতা সহ গলায় আইডি কার্ড ব্যবহার করতে হবে। এ ধরনের অনেকগুলো তোমাদের বিধি রয়েছে। এই বিধি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই পালনীয়, তাহলে সে প্রতিষ্ঠান অবশ্যই একটি উন্নততর প্রতিষ্ঠানে রূপান্তর হতে পারে। আসো, আরেকটি পরিকল্পনার কথা বলেছিলাম তোমাদের, ঘটনা সাপেক্ষে পরিকল্পনা। পরিবর্তিত পরিস্থিতি
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব না হলে যে বিকল্প পরিকল্পনা নেওয়া হয় তাকে ঘটনা সাপেক্ষে বা পরিস্থিতি নির্ভর পরিকল্পনা বলে। এক্ষেত্রে তুমি একটি পরিকল্পনা হাতে নিয়েছো, সেটা বাস্তবায়ন হয়নি, তারপর দ্বিতীয় পরিকল্পনা সম্ভব না হলে তৃতীয় পরিকল্পনা, এভাবে অনেকগুলো পরিকল্পনা হাতে নেওয়া যায়। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন তোমরা ঢাকায় গাজীপুর সাফারি পার্ক আছে, সেটা পরিদর্শনে যাবে অথবা ভ্রমণে যাবে। তারিখ নির্ধারণ করা হলো, তারিখটি হলো আগস্ট মাসের 20 তারিখ। সকল কিছু পরিকল্পনা মাফিক তোমরা রওনা হলে, কিন্তু তোমরা লঞ্চও ভাড়া করে নিলে, হঠাৎ করে একটি আবহাওয়ার সংকেত আসলো যে আজকের বন্যা হতে পারে। সেখানে লঞ্চ মালিক সমিতি সিদ্ধান্ত নিল আজকের বরিশাল থেকে ঢাকা পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে। সেখানে তুমি হঠাৎ করেই আবার নতুন কোনো পরিকল্পনা নিতে পারো যে আমরা লঞ্চে নয়, সরাসরি আমরা বাসে চলে যাব। তাহলে আমরা সদরঘাট নেমে যে বাস পরিবর্তন করতে হতো, এটি আর আমাদের করতে হবে না। আমরা এখান থেকে সরাসরি ফেরি পারাবারে আমরা বাসে সাফারি পার্ক গিয়ে নামব। এরকমের অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হলো মূলত ঘটনা সাপেক্ষে পরিকল্পনা। অথবা আরো উদাহরণ দিতে পারো, যেমন তুমি রাজশাহী একটি শিক্ষা সফরে যাবে, হঠাৎ করে সেখানে হরতাল হওয়ার কারণে রাজশাহী না গিয়ে তুমি চিটাগাং যেতে পারো। এরকমের হঠাৎ করে যে পরিকল্পনা পরিবর্তন করাকে ঘটনার প্রেক্ষিতে এই ধরনের নতুন পরিকল্পনা গ্রহণ করাই হলো ঘটনা সাপেক্ষে পরিকল্পনা। শিক্ষার্থী, তোমরা অবশ্যই প্রকৃতিভেদে পরিকল্পনা 3 প্রকার বুঝতে পেরেছ। বিশেষ করে লক্ষ্য, একার্থক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, এখান থেকে তোমাদের বহু নির্বাচনী, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো এসে থাকে। তোমরা পাঠ্য বই থেকে এগুলো ধারাবাহিকভাবে পড়বে এবং এই আলোচনা থেকে বিশেষ বিশেষ কিছু খাতায় লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে যে বাকি অংশ তোমাদের তার সাথে শেয়ার করব। সবাইকে আবারও এই অনলাইন ক্লাসের আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থেকো। ধন্যবাদ।